This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH রোজ তো আমরা সারাদিন ধরে আপনাদের কত কত খবর দেখাই। কিছু খবরের বাইরে গিয়েও মনে হয় একটা নতুন দিক খুলে দিচ্ছে, কিছু বিশ্লেষণের জায়গা থাকে। আবার কিছু খবর দেখলেই মনে হয় এটা চেনা বিষয়। ঠিক সেরকমই একটা হয়তো চেনা বিষয় হতে পারত ওই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দুজনের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাটা। আত্মহত্যা করেছে দুজন, বাবা ছেলে, অথবা দুজনেই আত্মহত্যা করেছে, না একজন বাবা ছেলেকে খুন করে তারপর বা নিজে আত্মহত্যা করেছে। এ সমস্ত নিয়ে গোটা বিষয়টাকে একটা পারিবারিক কলহের গল্প বলে আমরা তুলে ধরতে পারতাম। এটি স্বাভাবিক ছিল, কারণ সত্যি পারিবারিক কলহ রয়েছে এটার মধ্যে। কিন্তু মুশকিল কি জানেন, ঘটনাটা যখন এর খতিয়ে দেখা যাচ্ছিল তখন মনে হলো এর শিকড়টা অনেক গভীরে। আর শিকড়ের খোঁজে যতই এগোচ্ছিলাম ততই না একটা পুরনো গান, অবাক হবেন না, কিছু গান, ওই গান এন্টারটেনমেন্ট ওইভাবে দেখবেন না, কিছু গান বড় বেশি অর্থবহ এবং কিছু গান পরিস্থিতিকে তুলে ধরার পক্ষে আমাদের শব্দ যোগায়। উত্তর দিনাজপুরের আজিবুল হক আত্মহত্যা করেছেন, একা নয়, সঙ্গে 4 বছরের ছেলেকে নিয়ে। এবার এই ছেলেটা বিশেষভাবে সক্ষম ছিল। সে কি নিজে গলায় দড়ি পড়েছে? বোধহয় না, হয়তো আজিবুলই আগে ছেলেকে ঝুলিয়ে দিয়েছিলেন, তারপর নিজে ঝুলে পড়েছেন। 2 সন্তান আজিবুলের, তার মধ্যে এই 4 বছরের ছেলেটাই বড়। শৈশব বিশেষভাবে সক্ষম এই সন্তান, তো তাই তাকে নিয়ে বাবা মায়ের খুব দুশ্চিন্তা। কিভাবে বড় করবেন তাকে, কিভাবে সুস্থ রাখবেন তাকে, এবং এই দুশ্চিন্তাটা সমস্ত ঘরের বাবা মাকে কুড়ে খায়। যখন তারা থাকবেন না তখন সন্তানের কি হবে? তাই জন্যই হয়তো এরকম একটা চরম সিদ্ধান্ত নিতে পেরেছে আজিবুল। সেটার প্রেক্ষাপট কি? অভাব, চেনা গল্প। সেটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি, চিৎকার চেঁচামেচি, মান অভিমান, চেনা গল্প। এবং এই শোচনীয় পরিণতি তারপর, এটাও তো খুব অপরিচিত জিনিস নয়। এই খবর তো অনেকবার আপনারা পড়েছেন, দেখেছেন। ফলে আরও 5টা খবরের সাথে খবরটাকে মিলিয়ে দেখা যেত। ওই বলছিলাম, হয়তো বলা যেত যে পারিবারিক কলহের পর আত্মহত্যা। কিন্তু এইভাবে দেখা যাচ্ছে না, জানেন তো, কারণ ওই পরিযায়ী শ্রমিক আজিবুল, এইবার আপনাদের কোথাও গিয়ে একটা ঝট করে মনের ভেতর, আমি নিশ্চিত একটা ঝটকা লাগছে। ওই আজিবুল ভিন রাজ্য থেকে রাজ্যে ফিরেছিলেন। কেন ফিরেছিলেন জানেন? হয়তো চারপাশে যেরকম মনে হচ্ছিল তার ভিন রাজ্যে থাকার থেকে নিজের ঘরে ফিরে আসাটা ভালো, অথবা হয়তো ঘরের ডাক শুনতে পেয়েছিলেন তিনি। কিন্তু মুশকিল কি জানেন, ভিন রাজ্যের কাজ ছেড়ে ঘরে ফিরে, মানে রাজ্যে ফিরে বেকার হয়ে পড়েছিলেন। কোনোদিন রাজমিস্ত্রির জোগাড়ের কাজ পাচ্ছিলেন, কোনোদিন পাচ্ছিলেন না। মানে নিশ্চিত রোজগার বলে তো কিছু ছিল না। ফলে জীবনটাই অনিশ্চিত হয়ে গেছিল, সংসারটাও। তার থেকেই এই নিত্যদিনের কলহ গঞ্জনা জীবনটাকে খারাপ লাগতে শুরু করা, এবং শেষ পর্যন্ত সেই অনিশ্চিত জীবন থেকে বাঁচতেই হয়তো আত্মহত্যা করেছেন আজিবুল হক। সঙ্গে নিয়ে গেছেন ওই 4 বছরের বড় ছেলেটাকেও, যাতে সে এই অনিশ্চিত পৃথিবীতে কোথাও গিয়ে বিপদে না পড়ে। এই যে মেয়ে কাঁদছে সে কারো বউ, কারো মা। যে মেয়েটা কাঁদছে সে সদ্য বিধবা। কান্না বুকে চেপে একটু পিছিয়ে যান। এটা উত্তর দিনাজপুরের লহুজ গ্রাম। পাকা সড়কের পাশে সবুজ বোর্ডে লেখা গ্রামের নাম।
এই পাকা সড়ক ধরেই কয়েকদিন আগে বাড়ি ফিরেছিলেন আজিবুল হক। এর মধ্যে কোনো একজন আজিবুল, বছর 24-এর তরুণ, পেশায় ছিলেন শ্রমিক, ভিনরাজ্যের কাজ ছেড়ে বাড়ি ফিরেছিলেন সদ্য। আজিবুল আর কোনোদিন কোথাও কাজে যাবেন না। আজিবুল আত্মহত্যা করেছেন। আজিবুল রাজ্যে ফিরেছিলেন কেন? ভিন রাজ্যে বাংলা বললে হেনস্থার শিকার হতে পারে, এই আতঙ্ক, এই আশঙ্কায় এই মেয়ে দিনরাত এক করে ফোন করতেন আজিবুলকে। দিনরাত স্বামীকে বলতেন, ফিরে এসো ঘরে। ওই এনআরসি কিভাবে চলছে ওটার জন্য আমি যেতে দিচ্ছিলাম না ওকে। আজিবুল ফিরেছিলেন, কিন্তু ঘরে ফিরে নাকি কাজ পাচ্ছিলেন না। সংসারে 2 সন্তান, তার মধ্যে বছর 4-এর বড় ছেলেটা ছিল বিশেষভাবে সক্ষম। কাজ নেই, অথচ অভাব রয়েছে অফুরন্ত। আজিবুল আবার বাইরে যেতে চাইছিলেন। আতঙ্ক, আমি কোথায় থাকবো ওটার জন্য, বাচ্চাগুলো আর ওখানে ওকে কি করবে নি করবে ওটার জন্য যেতে দিলাম না ওকে আমি। সোফিয়া বারণ করছিলেন, আজিবুল শুনছিলেন না। তা থেকে ঝগড়া, মন কষাকষি। সোফিয়া একদিন রাগ করে বাপের বাড়ি চলে গেলেন। ঠিক 2 দিন পর আজিবুলের ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। 4 বছরের ছেলেকে দড়িতে ঝুলিয়ে নিজেও ঝুলে পড়েছিলেন আজিবুল। সবাই হিন্দি ভাষী না, আর সেভাবে হিন্দি ভাষা বলতেও পারি না। এই যে পুলিশ একটু দেখে শোনা আছে, আর আরো যে আমাদের আত্মীয় স্বজন গুলো আছে, ওরা বলছে যে হট করে পুলিশ আসতেছে, মারতেছে। তো যে বাড়িতে আছে এখন তাকে কিভাবে আমরা যেতে দিতে পারি? তো বলবো যে না যাওয়াই ভালো। আজিবুলরা কাজ চান, কে দেবে? রাজ্যে কাজ নেই, বাইরের রাজ্যে ভয়, কোথায় যাবে বাংলার পরিযায়ী শ্রমিক? বাংলার 28 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিকদের অধিকাংশই সংখ্যালঘু। তাদেরই একজন আজিবুলের পড়শি আব্দুলও বলছেন বাংলায় কাজের অভাব, তাই ঝুঁকি নিয়েই ভিন রাজ্যের ট্রেনে চড়তে হয়। পয়সার জন্য যেতে হয়, এদিকে তো ওরকম খাটে পয়সা পাওয়া যায় না, ওদিকে বেশি পয়সা পাওয়া যায় একটু, তার জন্য যেতে হয়। এরকম কাজ নাই। চলে কুমির, ডাঙায় বাঘ। বাংলার পরিযায়ী শ্রমিক কি কুমির আর বাঘের সামনে অনুপ্রবেশকারী বাংলাদেশি হিসেবে অপমানিত, লাঞ্ছিত হওয়ার ভয়, আর অভাবে পেটে গামছা বেঁধে টিকে থাকার যন্ত্রণা? এই দুয়ের জাঁতাকলে বাঙালির প্রাণ যারা ওষ্ঠাগত করলেন, সেই রাজনৈতিক নেতারা কিছু বলবেন প্লিজ? কাজ বাংলাতে নেই, এটা অত্যন্ত বাস্তব ঘটনা। মানুষকে যুক্ত করে কাজ করানো এবং তার বিনিময়ে তার পেটে ভাতের জন্য কিছু অর্থ দেওয়া, এই দৃষ্টিভঙ্গি থেকে রাজ্যের শাসক দল তার হাত তুলে নিল। যখন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন আমরা বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলছে পরিযায়ী শ্রমিক তোমরা ফিরে এসো, তোমাদের কাজের ব্যবস্থা করব, তোমাদের যেতে হবে না। আর মুখ্যমন্ত্রীর কথায় পরিযায়ী শ্রমিকরা সব পশ্চিমবাংলায় ফিরে এসে এখানে হাহাকার সৃষ্টি হয়েছে। কৃষ্ণকল্যাণী থেকে শুরু করে তৃণমূলের জেলা নেতৃত্বকে আমরা কিন্তু বারবার ফোন করেছি, কিন্তু এই বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। কেউ বললেন না। আজিবুল ঘরে ফিরেছিলেন, কিন্তু বেঁচে থাকা হলো না। আজিবুল কি হারিয়ে যাবেন? দেখুন, রাজনৈতিক নেতারা তাদের মতো করে বক্তব্য সাজিয়ে তো ফেলেছেন, যার দিকে তীর ঠেলে দেওয়ার সেটাও ঠেলেছেন, কিন্তু এই মৃত্যুর দায়টা এই রাজনৈতিক দলগুলো কি অস্বীকার করতে পারে? শুনলেন তো বক্তব্য থেকে একজনের, যদি ওই বিজেপির ভদ্রলোকের বক্তব্যই শোনেন, তার মধ্যে থেকেও তো রয়েছে যে তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে, যেটাকে বহু ক্ষেত্রে হেনস্থা বলা হচ্ছে। আবার এটাও তো ঘটনা যে এখানে রাজ্যে তাদের ফিরতে বলা হয়েছিল, সব ব্যবস্থা করে দেওয়া হবে, সেটা নিয়েও যে সংশয়, সেটা নিয়ে হয়নি, সেটাও তো পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে কে দায় অস্বীকার করবেন, কার দায় আসল? সেই তর্কের মধ্যে না গিয়ে এইটুকুনি মেনে নিতে হবে যে সাধারণ মানুষের এই হেনস্থা বা অসহায় হয়ে পড়ার দায়টা রাজনৈতিক নেতাদের। দেখুন, প্রথম থেকেই যদি আমাদের রাজ্যে মানুষের মধ্যে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকে পড়া এবং মিশে যাওয়া, পরিচয়পত্র বানিয়ে নেওয়া, রোহিঙ্গাদের ঢুকে পড়ার প্রশ্ন বা সন্দেহ বা অভিযোগ এইগুলো যদি না থাকতো, এবং সেটা নিয়ে যদি তৃণমূল এবং বিজেপির মধ্যে পারস্পরিক এই আঙুল তোলাতুলিটা না থাকতো, যেখানে কিভাবে তারা এ রাজ্যে ঢুকে পড়লো সেটা বিএসএফের দায় বলে তৃণমূল দেখে না দিত, আর যদি বিজেপি এ রাজ্যে ঢুকে তারা কিভাবে বহাল তবিয়তে থেকে পরিচয়পত্র বানিয়ে আমাদের জনসংখ্যার মধ্যে মিশে গেল
এই অভিযোগটা না দেখে দিত, মানে এই চাপানুতরে যদি দুটো দল ব্যস্ত না থাকতো, তাহলে কি এই বাঙালিদের সম্পর্কে এত বড় একটা সংশয় তৈরি হতো? দেখুন, আজিবুল তো বাইরের রাজ্যে কাজ করতেন, আয় উপায় হতো, নিশ্চয়ই নিজের হাতে কিছু টাকা পয়সা রেখে বাকি টাকা তিনি উত্তর দিনাজপুরের বাড়িতে পাঠাতে পারতেন। দুটো সন্তান আর স্ত্রীর খাওয়া পড়ার খরচটা হয়তো চলে যাচ্ছিল, সেটাই তো শোনা যাচ্ছিল। এই জন্যই তো বাইরের রাজ্যে গিয়ে পড়েছিলেন আজিবুল। এবার তার মৃত্যুতে আমরা দুটো প্রশ্ন তো তুলতেই পারি। এক, কেন এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে একজন ভারতীয় খোলা মনে নিশ্চিন্তভাবে এদেশের যেখানে খুশি গিয়ে নির্ভাবনায় কাজ করতে পারবেন না? আমরা কিন্তু বলেছিলাম এটা হবে। এভাবে যদি অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়, তাহলে কিন্তু দেশের মধ্যে রাজ্যে রাজ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আর রাজ্যে রাজ্যে দ্বন্দ্ব মানেই তো অমঙ্গল। আজিবুলের মৃত্যুতে উত্তর দিনাজপুরের এই তৃণমূল নেতৃত্ব বলতেই পারতেন যে আজিবুলের মৃত্যুর দায় বিজেপি এড়াতে পারে না। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা যদি স্বীকার না হতো, তাহলে আজিবুলকে ঘরে ফিরতে হতো না, এমন একটা পরিণতি হতো না। কিন্তু তারা বললেন না, প্রশ্নটা এড়িয়ে গেলেন কেন? এখানেই আমার দ্বিতীয় প্রশ্ন। দেখুন, ধরে নিলাম যে বিজেপি শাসিত রাজ্যগুলো সেটা আজিবুলকে সেখানে যা যা হচ্ছে, হয়তো শুধু কি বিজেপি শাসিত রাজ্য এটা বলেও তো থামতে হচ্ছে, ভিন রাজ্যে বিভিন্ন জায়গায় যা যা হচ্ছে সেই ভয় হতে পারে, এই ভয়ই হয়তো আজিবুলকে বাড়ি ফিরতে বাধ্য করেছিল। আর এই ভয়টাই তো সোফিয়াকে, তার স্ত্রীকে বাধ্য করেছিল আজিবুলকে বাধা দিতে। কি অদ্ভুত একটা অসহনীয় পরিস্থিতি বলুন তো, থাকতেও পারছেন না, যেতেও পারছেন না। এবার ধরে নিলাম অবাঙালিদের মনে বাঙালি সম্পর্কে, বিশেষ করে এই নিম্নবিত্ত মুসলিম বাঙালিদের নিয়ে একটা ধারণা তৈরি হয়েছে। এই শ্রেণীর মানুষ দেখলেই তারা বাংলাদেশি বলে সন্দেহ করছেন, সব মেনে নিলাম। কিন্তু তারপর মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুন, বাংলার লোক বাংলায় এসে কাজ করুন। তিনি তো বাংলাদেশিদের বলেননি, বাংলার লোককে বলেছিলেন। আর আজিবুল তো ফিরে এসেছিলেন, কাজ পাননি কেন? শুধুই কি রাজ্যে কাজের সুযোগ নেই বলে, নাকি কোথাও গিয়ে কর্মসংস্থানের পথে রাজনৈতিক স্বার্থটা ব্যর্থ একটা দেওয়াল খাড়া করছে বলে আজিবুলরা তার খেসারত দিচ্ছেন? 1 আগস্ট থেকে কোর্ট বলেছে 100 দিনের মানরেগার টাকা শুরু করতে হবে। আজকে আগস্টের 8 তারিখ, এখনো টাকা শুরু হয়নি, কন্টেম্প্ট অফ কোর্ট। সুতরাং আমরা আলোচনা করেছি সাংসদদের তরফ থেকে একটা প্রতিনিধি দল আগামী দিন দরকার হলে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার শিবরাজ সিং চৌহানের সাথে দেখা করবে। সোজা কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বঞ্চনার অভিযোগ করেছেন। বাংলার মানুষকে 100 দিনের টাকা না দিয়ে কেন্দ্র বঞ্চনা করছে, এটা তো লোকসভায় তৃণমূলের দলনেতা সোজা সাপটাভাবেই বলে দিলেন। এবার তার কথায় যুক্তি আছে, পড়াতে পারবেন না তো। সুপ্রিম কোর্ট বলেছিল 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা দিতে হবে, কিন্তু আজ 8ই আগস্ট হয়ে গেল, এখনও তো কেন্দ্রের টাকা রাজ্যে আসেনি। এবার অভিষেক বলছেন যে তারা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দফতরে যাবেন, দরবার করবেন, ধর্ণাও দিতে পারে, তাতে তাদের রাজনৈতিক লাভ হবে। সামনে ভোট আসছে, কিন্তু বাংলার মানুষের কি হবে? বাংলার মানুষ জানবে যে তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে আর একটা আন্দোলন শুরু করেছে, কিন্তু তাতে আখেরে লাভ টাকার হবে। সামনে ভোট, ওই তৃণমূল বা রাজ্যের সরকার যত বঞ্চনার অভিযোগ করবে বিজেপি বা কেন্দ্রীয় সরকার, ততই পাল্টা দুর্নীতির অভিযোগ করবে। অর্থাৎ সেই কুমির ছানা ঝোলার থেকে বের করে ভোটারদের, মানে আমাকে আপনাকে দেখানোটা চলবে। দুদলই দেখাবে, একদল বঞ্চনার কুমির তুলবে, আর একজন দুর্নীতির কুমির তুলবে। বঞ্চনা বনাম দুর্নীতি, আর মাঝখানে আজিবুলরা ঝুলে পড়বে। দেখুন, এই যে দুটো, এবার আপনি যদি এই আমাকে আপনাকে মানে সাধারণ মানুষের জায়গাটাকে বাদ দিয়ে দিন, ভোট আসছে তো, ভোটের বাজারে আপনার আমার কোনো দাম নেই, ওই দাঁড়ানো, ভোটটা দেওয়া, ব্যাস এইটুকুনি, এটা দিতে আপনি বাধ্য। ফলে আপনি পুরো বিষয়টা নিজে কন্ট্রোল করছেন এরকম ব্যাপার না আর কি। আপনার বাধ্যতা কেন? কারণ আপনার বিশ্বাস যে এর ফলে আপনি ভালো থাকবেন, আপনার হয়ে কেউ গিয়ে আপনার কথা বলবেন,
আশায় বাঁচে চাষার মতো মানুষ বাজে, সেই জন্যেই ভোটটা আপনি তো দিতে যাবেন, ব্যাস আপনি আপনার তাগিদে করছেন। কিন্তু এই যে রাজনৈতিক যে দুদলই দুটো বক্তব্য তুলছেন, এবার এটা নিয়ে তো আপনাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। আরে দুদলই তো দুটো বিপরীতমুখী কথা বলছে, তাহলে কার কথাটা শুনবো? যে যত বেশি করে প্রচার করতে পারবে, আপনার মাথার মধ্যে গেঁথে দিতে পারবে, যত বিশ্বাসযোগ্যভাবে নিজের বক্তব্যটা তুলে ধরতে পারবে, তার কথাই বিশ্বাস করব। এবার সেই বিশ্বাসের মাপকাঠিটা কি? ভোটে যে জিতবে ধরে নিতে হবে তার কথাই মানুষজন বিশ্বাস করেছে, এটাই হবে। আগামী দিনে এই ট্র্যাডিশন একইভাবে চলবে। অবশ্য একটা জিনিস আছে জানেন তো, যেই জিতুন, যার কথাই আপনি বিশ্বাস করুন, এই মানুষের পরিস্থিতিটা কতটা বদলাবে। প্রান্তিক মানুষের আয়ের সুযোগ করে দিতে কর্মশ্রী প্রকল্পের আওতায় 50 দিনের কাজ শুরু করেছিল তো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কিছুদিন আগে বোলপুরে বলেছেন 2024-25 অর্থবর্ষে 56 দিন কর্মদিবস তৈরি হচ্ছে। আগামী দিনে আরও কর্মশ্রী প্রকল্পের আওতায় আরও অনেক কাজ হবে। খুব ভালো কথা। আমরা চাই তো মানুষ কাজ পাক, আমরা তো চাই একজন আজিবুল হককেও যেন নিজের রাজ্যে ফিরে এই না খেতে পেয়ে মরতে না হয়। আমরা চাই সমস্ত রাজনৈতিক দল যে প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে দিচ্ছে, সব প্রতিশ্রুতি পূরণ করুক। এগুলো আমরা দেখাচ্ছি কেন জানেন তো? কারণ এই রাজনৈতিক দলগুলোর জন্য হয়তো একটা পরিস্থিতি তৈরি করার দরকার, যেখানে তারা প্রতিশ্রুতি দেওয়ার আগে দুবার ভাববেন, দিচ্ছি তো, রাখবো তো। দিনের শেষে তো দুটো মানুষ থেকে লাশ হয়ে গেল না? এটা রাজনৈতিক নেতারাও কিন্তু খুব ভালোভাবে নেন না। তারাও তো মানুষ, আমরা এটাই বিশ্বাস করি। তাহলে মানুষের মনে হতেই পারে যে তারা হয়তো একবার না একবার তাদের দিকে ফিরে তাকাবেন, অথবা প্রতিশ্রুতি দেওয়ার সময় এই মুখগুলো তাদের মুখের সামনে ভাসবে। তাই জন্য আরও কিছু মুখের আমরা সন্ধান দিচ্ছি। এটা দেখলে আপনাদের মনে হবে আমরা সত্যিই কি জলে পড়ে আছি। হাওড়ার 50 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবকুমার পাত্র আর তার স্ত্রী আজকে যে অবস্থায় রয়েছেন, এখনো তাদের দিকে রাজনীতির হয়তো নজর পড়েনি। কিন্তু এরকম অসংখ্য নবকুমার চারপাশে রয়েছে, এদের ওপর রাজনীতির নজরটা পড়ুক, অন্তত এই ভোটের বাজারে পড়ুক এবং কিছু সুরাহা হোক, এটুকুনি আমরা চাই। তারা এসে হাত জোড়ো করে বলে ভোট দিন, হ্যাঁ বলে নিয়ে যায় গাড়ি করে, নিয়ে গিয়ে ওরা ভোটটা দিয়ে দেয়। আর বর্ষাকালে আমার কোনো নেতারা দেখতে আসেনি। ভোটের সময় কাজী, ভোট ফুরলেই পাজি। কল্পনা পাত্র একজন ভোটার। কল্পনা পাত্ররা এখন জলচর। এটা ভেনিস নয়, হাওড়ার 50 নম্বর ওয়ার্ড। লিলুয়ার ভূতবাগানকে যেন ভূতে ধরেছে, তাই সেখানে পথ গিয়েছে ঠেকে। জলে ঢাকা পথ, আর জলপথের মাঝে মাঝে দ্বীপের মতো কয়েকটা বাড়ি, যার একটায় থাকেন বিশেষভাবে সক্ষম কল্পনা, সঙ্গে দৃষ্টিহীন নবকুমার পাত্র, কল্পনার স্বামী। কল্পনা নবকুমার সরকারি সাহায্য পান। কত? সরকারি ভাতার পাই, প্রতিবন্ধী ভাতা, ও পায় মানবিক পেনশন যোজনা, আর আমি পাই অক্ষম ভাতা, যেটা প্রতিবন্ধী ব্লাইন্ডদের, ডিসেবল, 1000 টাকা করে। দুজনে 2000 টাকা। হ্যাঁ, 1000 প্লাস 1000, মোট 2000 টাকায় সংসার চলে। টাকাটা দিয়ে 2000 টাকা দিয়ে, আর ধরুন আমি একটু হকারি করি, কত 150 টাকা ইনকাম করে নিয়ে আসলাম, ওই মিলিয়ে আর কি। দৃষ্টিহীন নবকুমার পথে পথে ফেরি করেন, কখনো ওঠেন ট্রেনে, বাসে। ফেরি করে আসা বাড়তি টাকায় আর সরকারি 2000 টাকা ভাতায় সংসার চলে কোনো মতে। কিন্তু এখন জল ঢাকা ভূতবাগানে নবকুমাররা ঘরবন্দি, হকারি বন্ধ, বাড়তি আয় নেই, উপায়ও নেই। বিশেষভাবে সক্ষম দম্পতি বাইরে বেরোতে পারছেন না। খাচ্ছেন নাকি খাচ্ছেন না, নেতারা খোঁজ নিচ্ছেন না। চোখ থেকে তোমাদের জল আসবেই, বলুন জল আসবে না? এত দুর্ভোগে আমি আছি। এই যে স্বামীটা দেখতে পারে চোখে, সরকার দেখে না, সরকার তো দেখা উচিত। কল্পনা কেঁদে চলেন,
বাইরে তখন বেনি দুলিয়ে বাঁশের ভেলায় চড়েছে কোনা বালিকা বিদ্যালয়। লগি ঠেলে ঠেলে কিছু দূর যাওয়ার পর বেনি দোলানো কিশোরীরা জুতো হাতে ডাঙায় ওঠে। মেয়েবেলা বলে ফি বছর বর্ষায় এটাই তাদের স্কুল যাতায়াতের রুটিন। স্কুল যেতে অনেক কষ্ট হয়, আমাদের ভেলা করে যেতে হয়, নৌকা করে যেতে হয়। বৃষ্টি পড়ে না এখানে 12 মাস, তাতে কি, যে মাস তিনেক বৃষ্টি হয় তাতেই ভূতবাগান চলে যায় জলের তলায়। জলে হাবুডুবু খেতে খেতে ঘোরেন ভূতবাগানের মানুষ। নেতারা তখন শুকনো ডাঙায় ভোটের অপেক্ষায়। ভোট এলেই এত জল, আমি বলছি যে আমি কিভাবে থাকবো, আমরা কি ভেসে চলে যাব? কেউ এসে আমাদেরকে দেখছে না, কোনো ভোটের নামার সময় ভোট নিয়ে যায়, আর এইভাবে পড়ে আছি, কেউ একবার এসে দেখেও না যে না। দেখুন, সরকারের কাজ এই বিভিন্ন ধরনের মানুষজনের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করা। সরকারি প্রকল্পের সাহায্য কিন্তু এই দম্পতি পান মাসে 1000, 1000, 2000 টাকা। সাধারণ মানুষের জন্য এই টাকাটা সরকার যে দিচ্ছে, তারপরে আপনার সরকারকে আর আঙুল তুলে বলতে পারবেন না যে এই টাকায় তো এদের চলছে না। সরকারি আর কি কি পাওয়ার কথা, কি কি দেওয়া যেত, সেগুলো সরকারের কাছে এই দম্পতি পৌঁছে দিয়েছিলেন কি না, সেগুলো তো পরের কথা। হয়তো সরকার, আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি, সরকার যখন এই দুটো প্রকল্পের মাধ্যমে দুজনকে 1000, 1000, 2000 টাকা দিয়েছেন, হয়তো এদের অবস্থা জানতে পারলে আরও দিতেন। জানতে হবে তো, জানার জন্য কাউকে ওখানে একজনকে হাজির হতে হবে। কারা হাজির হবেন? হয় জনপ্রতিনিধি বা তার লোকজন, মানে তিনিও ছোটোখাটো হন, রাজনৈতিক নেতা তো বটে, কিন্তু তার জন্য তো জল ঠেলে যেতে হবে। হাওড়ার 50 নম্বর ওয়ার্ডের এই মানুষজন, তারা যে জলেই আছেন, জলে পড়েছেন, সেটা তো বুঝতে পারছেন। তারা সাধারণ মানুষ, তারা জল ভেঙে হয়তো যাতায়াত করেন, কিন্তু বাকি লোকজন, রাজনীতি যারা করেন, তারা হয়তো এইভাবে যেতে অভ্যস্ত নন, তাই কেউ খবর পাননি এই দম্পতি কীভাবে রয়েছেন। ভাবতে পারছেন? লিলুয়ার ভূতবাগানের মানুষজন বলছেন প্রতি বছর এভাবে তারা মাস 3-4 কাটিয়ে দেন। আচ্ছা, একটা কথা বলুন তো, বর্ষাকালে ভোটটা তো হলে পারে, তাহলে তো নেতারা আসতেন, দেখতে পেতেন ভূতবাগান জলে ডুবে ভূতের মতো বেঁচে রয়েছে। খাবার নেই, খাবার জলের সমস্যা, সব হয়তো তখন সমাধান হয়ে যেত। দেখুন, আজ না হোক কাল ভোট তো হবে, সামনের বছর তো বিধানসভা ভোট আছে, ফলে নতুন নতুন প্রতিশ্রুতি শুকনো ডাঙা বেয়ে তো আসবে। কিন্তু এই প্রতিশ্রুতিগুলো দেওয়ার আগে যাতে এই হাওড়ার এই বর্ষাকালের ছবিটা তাদের মনের মধ্যে ভাসে, তাই ছবিটা দেখিয়ে রাখলাম। দেখুন, আবার বলছি, কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। রাজনৈতিক নেতারা এক্ষেত্রে হয়তো তুই বেড়াল না মুই বেড়াল করবেন। হাওড়ায় দীর্ঘদিন ভোট হয় না, পুরসভা চালাচ্ছে প্রশাসন, তারপরেও আমরা জানি যে তারা বিশ্বাস করবেন যে তাদের কারোরই কোনো দায় নেই। আমরা মনে করি এই ছবিগুলোই যা বলার বলে দিচ্ছে। এই ছবিগুলো যদি ঠিক সময়ে তাদের মনের মধ্যে ভেসে না ওঠে, তাহলে কিন্তু গোড়ায় গন্ডগোল হতে পারে। আর গোড়ায় গন্ডগোল হলে না সব কিছু গোলমাল হয়ে যায়, জানেন তো। রাজনীতির হিসেব না মিললে কি হয়, সেটা মালদা শহর টের পাচ্ছে। এবছরের শুরুতে মালদা শহরে খুন হয়েছিলেন জেলা তৃণমূলের সভাপতি দুলাল সরকার। এবার দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার যিনি হয়েছিলেন, তিনিও তো তৃণমূল নেতা, নরেন্দ্রনাথ তিওয়ারি। দুলাল সরকারের স্ত্রী সরাসরি অভিযোগ করেছিলেন গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তার স্বামীকে এই নরেন্দ্রনাথ তিওয়ারি লোক লাগিয়ে খুন করেছেন। এই খুনের সময়ের ছবিটা এখনো মনে আছে। দুলাল সরকার দৌড়তে দৌড়তে তার কারখানায় ঢুকছেন, পিছু ধাওয়া করেছে কয়েকজন, তারপর গুলি, খুন। সিসি ক্যামেরায় ধরা পড়েছিল এই সুপারি কিলারদের ছবি। আর তারপর মুখ্যমন্ত্রী নিজে জেলায় গেছিলেন। মালদায় গিয়ে দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন। জেলা পুলিশকে মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন কোনোভাবেই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট না হয়, রং না দেখে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার দেখুন,
যা যা বলেছিলেন তার থেকে যদি আপনি নির্যাসটা বার করতে শুরু করেন তাহলে আপনাকে মানতে হবে যে ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা হচ্ছিল, ওখানে বা হয়তো সর্বত্রই রং দেখে ব্যবস্থা নেওয়ার একটা প্রচেষ্টা বা অভ্যেস আছে। এই সব কটাকেই তো পরিহার করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রীর কথাকে কাজে পরিণত করার দায়িত্বটা কার? জেলা পুলিশ আর প্রশাসনের। অথচ মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি প্রশাসন রাখছে না বলে কে অভিযোগ করছেন? কে না বলুন, কারা? দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার, মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান, সবারই তো এক অভিযোগ। দুজনেই অভিযোগ করছেন ফের নাকি ওই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খুনোখুনির বরাত পেয়েছে সুপারি কিলাররা। ওই একটা খুনে ব্যাপারটা থামেনি, আরও নাকি খুন হতে পারে। কে আশঙ্কা করছেন? বুলবুল খান। তার দাবি তাকে হত্যার ষড়যন্ত্র করেছে জেলা তৃণমূলেরই একাংশ, এজন্য ভাড়াটে খুনি নিয়োগ করা হয়েছে। আর সেই খুনিরা নাকি তার বাড়ির সামনে থেকে ঘুরে গেছে, অর্থাৎ ওই রেকি বলে না, আগে গিয়ে পুরো জায়গাটা দেখে টেকে এসে পুরো প্ল্যান ছকে নেওয়া, সে করে ফেলেছে সেটা। কোনো ঘটনা ঘটানোর আগে যদি এরকম নিশ্চিন্তে সুপারি কিলাররা পুরো জায়গাটা চষে ফেলতে পারে, দেখে যেতে পারে, মানে এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে তো প্রমাণ হবে দুটো জিনিস: এক, মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটেনি, আর দুই, মুখ্যমন্ত্রী বলার পরেও প্রশাসন সচেষ্ট হয়নি, এতটা সচেষ্ট হয়নি যে তার উপরে ভরসা রাখতে পারেন শাসক দলের লোকেরাই। আর তিন, মালদা যেন মুক্তাঞ্চল, যেখানে চাইলেই গ্যাংওয়ার হতে পারে, সুপারি কিলার পাওয়া যেতে পারে, বা তারা এসে রেকি করে চলে যেতে পারে। সব মানে যার ক্ষেত্রে হচ্ছে তিনি খবর পেয়ে গেলেন, অথচ পুলিশ পেল না। এবার এটা যদি সত্যি হয়, আবার বলছি এটা অভিযোগ, তাহলে কিন্তু ভয়ঙ্কর অভিযোগ হতে পারে। শাসক দলের এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর লড়াই, কিন্তু আপনার আমার চোখে কি এই গ্যাংয়ের সঙ্গে ওই গ্যাংয়ের লড়াই? এটা তো গ্যাংওয়ারই, তাই না? আচ্ছা, এই গ্যাংওয়ারগুলোতে সবাই ব্যস্ত বলেই কি মালদায় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও কাজ হচ্ছে না? সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে কি আমাদেরকেও অ্যালার্ট থাকা উচিত, আর দ্বিতীয়ত হচ্ছে কি ঘটনা যারা ঘটাবে তারা তো আর দেখছে না, মানে তারা নিজের স্বার্থের মতো কাজ করছে, এটা তো বাস্তব সত্য। পার্টির দিকটা চিন্তা করছে না বা নেই, সেটা নিজের স্বার্থ বলে দিত, সেটা পার্টিকে বাইরে রেখে নিজের স্বার্থটাকে করছে। পুলিশের কাছে কি চাইবেন এখন? পুলিশের কাছে আমি চাইবো কি এটা ইনকোয়ারি হোক, কি আছে না আছে সেটা দেখুন। আস্থা আছে পুলিশের উপর? হ্যাঁ, আস্থা আছে, কেন আস্থা আছে? বিলকুল। আমরা মমতা ব্যানার্জি এখানে আমাদের পুলিশ মন্ত্রী, অবশ্যই আস্থা আছে, এটা ইনকোয়ারি হোক, কি আছে না আছে সেটা দেখুন। আস্থা আছে পুলিশের উপর? হ্যাঁ, আস্থা আছে, কেন আস্থা আছে? এটা সত্যি কথা যে নরেন্দ্রনাথ তিওয়ারি এইরকম ঘটনা ঘটানোর পরেও তার ছেলে বিভিন্ন জায়গাতে চলাফেরা করছে এবং দলের কিছু নেতৃত্ব তাকে পাশে নিয়েই থাকছে। তারা কখনোই দলের ভালো চাইতে পারে না, তারা দলের লোক নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তো শুটার আনা বা এটা সম্ভব নয়। এর আগে তো বাবলাদা বলে একজন মানার হয়েছিল, তাতেও তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় এসেছিল। নিরাপত্তাহীনতার কথা বলছে, তার মানে আমরা যেটা বলেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের লোকও বলতে হচ্ছে। মালদার তৃণমূল নেতা বুলবুল খান কাকে শত্রু ভাবছেন? রেকি করা সুপারি কিলারদের, নাকি যারা ওই খুনের সুপারি দিয়েছে তাদের, নাকি বুলবুলকেই দলের কেউ শত্রু হিসেবে ভেবে নিয়েছে? এতগুলো অপশান, ভেবে দেখার মতো বিষয় কিন্তু। আর ভাবতে ভাবতে বাংলা ভাষার ওই প্রথম রাজনৈতিক ছড়াটা মনে পড়ে গেল, জানেন তো। মানে ভাষা আন্দোলন চলছে তো এখন, এসব একটু আধটু মনে না পড়লেই নয়। সেই ছোটোবেলা থেকে পড়ে এসছেন আপনারাও সবাই। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? বর্গি সব লুটে পুটে খেয়ে নিচ্ছে, এরপর খাজনা কীভাবে দেবে? এটার মধ্যে খেয়াল করে দেখুন কত বড় একটা মানে অন্তর্নিহিত অর্থ লুকিয়ে রয়েছে। বাচ্চাদের ঘুম পাড়ানোর ছড়া, বেসিক্যালি এটা তো তাই, কিন্তু বড়দের ঘুম কেড়ে নেওয়ার মতো লাইন হতে পারে এটা। হয়নি, বাচ্চাদের মধ্যেই হয়তো কথাগুলো আটকে গেছে, কিন্তু
মাঝে মধ্যে সেগুলো ওই বাচ্চাদের থেকে বেরিয়ে বড়দের দিকে এগোতে থাকছে। আজকে নামটা দেখে হঠাৎ মনে পড়ে গেল, জানেন তো, ওই পাকা ধান খেয়ে নেয় বুলবুলি পাখি। এই তৃণমূল নেতা বুলবুলও কি কারুর পাকা ধানে মই দিয়েছেন? সেটা খুঁজে দেখছে পুলিশ, একটা সম্ভাব্য শত্রুদের তালিকা তৈরি করছে। মজা কি জানেন, মানুষের মনেও একটা তালিকা আছে, মনের মধ্যে থাকে, মনের অন্দরে লুকিয়ে থাকে, সব শত্রুদের তালিকা। আমাদের বেসিক্যালি শত্রুকে সেটাও মনের মধ্যেই লুকিয়ে থাকে। এটাও মজা। ষড়রিপু বলে একটা জিনিস আছে, আপনারা জানেন। 6 রিপু আমাদের শত্রু। আপনারা জানেন এই 6টা রিপুকে যদি দমন করা যেতে পারে তবেই নাকি আমরা মানে কি বলবো প্রায় ঈশ্বরত্ব লাভ করে ফেলবো। এইটাই বিষয় আর কি। এই 6টা শত্রুর মধ্যে একটা হলো লোভ। কাউকে লোভ দেখানো যেরকম ক্রাইম, লোভে পড়াটাও কিন্তু একটা ক্রাইম, অন্যায়। এই জন্যই থেকে ষড়রিপুর একটা বানানো হয়েছে, কারণ লোভে পাপ, পাপে সর্বনাশ। গত 14 বছরে তৃণমূল সরকারের আমলে সব থেকে বড় দুর্নীতি কি, এটা যদি আমি প্রশ্ন করি, কুইজের প্রশ্নের মতো দম করে ছুড়ে দিলাম, আপনারা ভাবতে বসবেন। ভাবেন তো তখনই যখন একটা থাকলে চট জলদি মুখে টাক করে চলে আসবে। এক্ষেত্রে তো সেটা হবে না, আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। প্রথম চিটফান্ড তখন শোনা গেছিল, তারপরে ওই সারদা, রোজভ্যালি, এই সমস্ত হয়ে তারপর নিয়োগ কেলেঙ্কারি। কমন কি, প্রচুর মানুষের কান্না, সাধারণ মানুষের হকের জিনিসটা হাতছাড়া হওয়া। ওই চিটফান্ড কেলেঙ্কারিতে কত মানুষ টাকা খুইয়েছিলেন আপনাদের মনে আছে? এবং যে পরিমাণ মানুষজন টাকা খুইয়েছিলেন তার মধ্যে একটা বড় অংশ কিন্তু একদম ওই দিন আনি দিন খাই সেরকম মানুষজন। খুব কষ্টের টাকা সবার। সে টাকাগুলো বেবাক উড়ে গেছিল, ভ্যানিশ। 100 কোটি টাকারও বেশি হজম হয়ে গেছিল। কেন? লোভে পড়েছিল মানুষ। বিপুল সুদের লোভ দেখানো হয়েছিল। সারদা, রোজভ্যালি, এই সমস্ত পর নামগুলো সেই সময় মানুষকে আতঙ্কে ফেলতো। তারপর কি হলো? আবার ভুলে গেল মানুষ, ফের ফাঁদে পা দিল। উত্তর 24 পরগনার রহরায় চিটফান্ড ব্যবসায় প্রতারণার অভিযোগ উঠেছে এই একইভাবে এতদিন পরে। আর তাতে সময় বদলেছে, নাম বদলেছে, ফলাফলটা এক। অসংখ্য মানুষ সর্বশান্ত হয়েছেন। সব খুইয়ে থানা ঘেরাও করেছিলেন স্থানীয়রা। হুগলির থেকে 3 প্রতারককে ধরা হয়েছে। কথায় বলে না, চোরে চোরে মাস্তুতো ভাই, একদম পারফেক্টলি তাই। যে 4 জন ধরা পড়েছে তারা মাস্তুতো না, একই মায়ের পেটের 4 ভাই। কিন্তু তাতে কি লাভ? সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু, এদেরও তো ধরা হয়েছিল। তিলে তিলে জমানো টাকাগুলো সব উদ্ধার হয়েছে। এবং সব থেকে বড় কথা, আদৌ সব উদ্ধার করা সম্ভব? গত বছর এই ঘটনা একবার ঘটতে দেখেছি আমরা। তারপর ফেব্রুয়ারিতে নাকাশিপাড়া এরকম একটা চিটফান্ডের খবর পেয়েছিলাম, এবার রহরায়। তাই বোঝার চেষ্টা করছি দোষটা কার, যে লোভ দেখালো না যে লোভে পড়লো। আর এক দল আছে যার এ সমস্ত দেখার কথা ছিল, অর্থাৎ পুলিশ প্রশাসন। কিন্তু মুশকিল হচ্ছে এই দোষ খুঁজতে খুঁজতে রাত কাবার, আর তার মধ্যে যার যার পকেট সাবার। একটা নিজের অভিজ্ঞতা বলি আপনাদের। আমাদের এলাকার সবজিওয়ালা ওই যখন পরপর সব ওই চিটফান্ডগুলো উঠে যাচ্ছে, সে একদিন এসে আমায় বললো যে আমার এক জায়গায় না খুব কষ্ট করে জমানো 10,000 টাকা রেখেছি, কি করব, টাকাটা তুলে নেবো? আলাম লোকজন যারা নিয়েছিল তারা আছে? বললো হ্যাঁ আছে। আলাম ইমিডিয়েট আজকেই যাও, গিয়ে বলো যা কেটে নেওয়ার কেটে নাও, কিন্তু আমায় টাকাটা ফেরত দিয়ে দাও। তার কদিন পরে দেখা হলো, জিজ্ঞেস করলাম টাকাটা তুলেছো? বললো না ওই গেছিলাম আমি। ওরা বলেছে কোনো চিন্তা নেই, বরং এই বিশ্বাসটা বাড়ানোর জন্য, সবার তো গুডউইল নষ্ট হয়ে গেছে, তাই গুডউইলটা ঠিক রাখার জন্য নাকি একটু বেশি ফেরত দেবে। আমি বললো আর তুমি বিশ্বাস করে নিলে? হ্যাঁ, চেনা জানা লোক, কিচ্ছু হবে। তার কয়েকদিন পর সে কেঁদে পড়লো, সব শুদ্ধ হাওয়া হয়ে গেছে। 10,000ও গেছে, যার যাদের বিশ্বাসী লোক তারাও গেছে।
সেই একই ঘটনার তো পুনরাবৃত্তি চলছে তো চলছে। তাই কি মনে হয় জানেন তো, পুরো জিনিসটাতে দোষ খোঁজার চেষ্টা করাটা না বৃথা। হয়তো বলতে হবে দোষ কারো নয় গো মা, দোষ শুধু ওই সররিপুর। আমি এখানে টাকা পাই, এই ছেলেগুলোর কাছ থেকে আমি টাকা পাই। কবে দিয়েছে? হ্যাঁ, কত বছর আগে দিয়েছে? আমি এটা আমার মানে বছরে দুটো ছিল, ফিক্স ছিল, আর একটা রেকারিং চলছিল। কত টাকা? রেকারিং হচ্ছে 2000 টাকা আর 1.5 লাখ টাকা হচ্ছে ফিক্সড। অনেক বছর ধরে রাখছি, 5-7 বছর ধরে। এর আগে টাকা পেয়েছেন? হ্যাঁ, অনেক পেয়েছি, অনেকবারই পেয়েছি, কোনোদিনই হয়নি। খুবই বিশ্বাসযোগ্য, আমাদের পাশেই থাকে একদম, এবং ওদের সাথে আমাদের বলতে গেলে এক পারিবারিক সম্পর্ক ছিল। তারা যে এরকম করবে আমরা কোনোদিন ভাবতে পারি। কত টাকা আপনার? আমার 10.5 লাখ টাকা ফিক্স ছিল, আর এবার রানিং বইয়েও 1 লাখ টাকা আমাদের ছিল। এবার ভাবুন, যারা টাকা রেখেছিলেন তারা কিসের আশায় রেখেছিলেন? বাড়তি টাকা পাবেন বলে, তাই তো? বাড়তি কোনো কিছুই যে ভালো নয়, আর কোনো কিছুই যে ফোকটে আসে না, এটা আর কবে বুঝবেন বলুন তো সাধারণ মানুষ? এটাই হলো রিপুর ফের। অকারণে এক্ষেত্রে রাজনীতিক প্রশাসন তা তো পরে আসবে, দোষ দিয়ে লাভ আছে? আগে তো নিজেকে দোষ দিতে হবে। এবং এই জন্যই বলছি সাধু সাবধান, এগুলো দেখানোর উদ্দেশ্য তাই। আমরা একটা খুব চেনা ছকে পড়ে গেছি জানেন তো, কিছু হবে আমরা কান্নাকাটি করব আর রাজনীতির দিকে আঙুল তুলব। তার কারণ এটা তো ঘটনা। রাজনীতি চোখ বন্ধ করে রাখাটা অভ্যেস করে ফেলেছে বলেই এই সমস্ত চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তা বলে আমরাও চোখ বন্ধ করে ফেলব? লোভে চোখ ঢেকে যাবে। দেখুন, নয় করে তো 10-11 বছর হয়ে গেল ওই সারদা কেলেঙ্কারির পর থেকে। আর কবে শিক্ষা হবে? হবে ওদের মনে হয় না, জানেন তো। কারণ মানুষের একাংশ যেরকম ঠেকে শেখে না, দেখে শেখে না, নেতা মন্ত্রীদের অনেকেও কিন্তু ঠেকে বা দেখে শেখে না। ওই জন্য বললাম এই বিষয়টা আলটিমেটলি সবই তুমি জানো মা গোছের ব্যাপার আর কি। শিক্ষায় নিয়োগ দুর্নীতি দেখেছেন আপনারা, টাকার পাহাড় দেখেছেন। চাঁদের পাহাড় পড়তাম ছোটবেলা, তারপর দেখলাম টাকার পাহাড়। এবার দুটোই কিন্তু মনের মধ্যে ইউনিক ছাপ রেখে গেছিল। কারুর বান্ধবীর, কোনো মন্ত্রীর বান্ধবীর বাড়ির থেকে যেরকম একটা 50 কোটি টাকার নগদ নারায়ণ দেখা যেতে পারে, এটা কোনোদিন ভাবতে পারিনি, দেখে ফেলেছিলাম। এবার অত টাকা সেটা যে বেওয়ারিশ হয়ে যেতে পারে সেটাও কখনো শুনিনি, সেটাও দেখে ফেলেছিলাম। অর্পিতা মুখোপাধ্যায় বলেছিলেন ওটা আমার নয়, আর পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী, তৎকালীন মহাসচিব তৃণমূলের, তিনিও বলেছিলেন না না ওটা আমার না। হিসেব বহির্ভূত অতগুলো অর্থ এখনও বোধহয় ওই বেওয়ারিশই ধরতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে ইডি, সিবিআই এরা নিজেদের মতো করে তারা এইগুলোর মালিকানা খোঁজ করার চেষ্টা করছে। আর সেই জন্যেই ওই ভূতপূর্ব শিক্ষামন্ত্রীকে মানে পার্থবাবুকে গ্রেফতার করা হয়েছে। আজ অবধি তিনি জেল থেকে বেরোননি। এটা দেখে কি বাকিদের একটুখানি সতর্ক হওয়ার কথা ছিল না? হিসেব যদি না মেলে বা যদি একটু বেশি বেহিসেবি রোজগার করে ফেলেন, আপনি আমি সাধারণ মানুষ আমরা মরি একটাই কারণে, আমরাও বেহিসেবে মরি, কিন্তু বেহিসেবি খরচ করে মরি। নেতা মন্ত্রীরা বেহিসেবি রোজগার করে মরে। এই ঠিক একই কাজ হয়েছে। আবার দেখুন এতদিন পর আরেক মন্ত্রী, রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তিনিও চাপে পড়ে গেছেন। ইডি সূত্রের খবর হচ্ছে যে 2016 থেকে 2021 সালের মধ্যে চন্দ্রনাথের দুটো অ্যাকাউন্টে নাকি 1.5 কোটি টাকা জমা পড়েছিল। এটা ইডির অভিযোগ। কে ফেলেছিল, কার টাকা? অভিযোগ মন্ত্রীমশাই নাকি উত্তর দিতে পারছেন না। এর আগে মন্ত্রীমশাইয়ের বাড়িতে তল্লাশি হয়েছিল, ঘর থেকেও নাকি 40 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এবার এই সমস্ত দেখে আপনি আমি চমকাই না, কারণ আমরা তো জানি আমাদের ঘরে 40 টাকা থাকে না বলে মন্ত্রীমশাইয়ের ঘরে 40 লক্ষ টাকা থাকবে না, এটা কখনো হয়? মন্ত্রী বলে কথা। আর ওই পার্থ চট্টোপাধ্যায়কে দেখার পর থেকে মন্ত্রীদের স্ট্যান্ডার্ড সম্পর্কে সাধারণ মানুষের মনে তো একটা ধারণা সেট করা হয়ে গেছে। এবারে বাড়ির থেকে যে টাকা উদ্ধার হয়েছিল তারও নাকি কোনো হিসেব দেখাতে পারেননি তিনি। অ্যাকাউন্টে 1.5 কোটি, আলমারিতে 40 লাখ। খুচরো অ্যামাউন্ট নয় যে করতে গেলে ভুলে গেছি। ইডিও তাই জন্যে চন্দ্রনাথ সিনহাকে বিশ্বাস করছে না।
রাজ্যপালের কাছে ইতিমধ্যে ইডির আবেদন পৌঁছে গেছে, কারণ মন্ত্রী তো, তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে হলে, চার্জশিটে নাম তুলতে হলে অনুমতি নিতে হয়। রাজ্যপাল আনন্দ বোস নাকি সেই আবেদন মঞ্জুর করেছে। এরপর কি হবে? পার্থ চট্টোপাধ্যায়ের পর কি এবার চন্দ্রনাথ সিনহা? যথারীতি বিজেপি স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে এই সমস্ত ক্ষেত্রে, যা হয় আর কি। এবার স্বপ্নে যদি বিরিয়ানি রাঁধবেনি, তাহলে যত খুশি ঘি ঢালুন, গ্যাস অম্বল হওয়ার কোনো চান্স নেই। কিন্তু তৃণমূল তারা কিন্তু খুব কনফিডেন্ট। ওই যে কথাটা বললাম তার থেকে একটুখানি অন্যদিকে বলি আর কি। কেউ কেউ অতীত থেকে শিক্ষা নেয় না, রাজনীতিকরা, কিন্তু রাজনীতি আবার অতীত থেকে শিক্ষা নেয়ও বটে। আমরা আমাদের ক্ষেত্রে সবসময় এটা ফিক্সড, আমরা শিক্ষা নিই না, তাই জন্য ঠকি, চিটফান্ডের ফাঁদে পড়ি। রাজনীতি বিভ্রান্তি তৈরি করার মাস্টার, তাই কেউ শিক্ষা নেন না, আর কেউ শিক্ষা নেন, আপনি বিভ্রান্তিতে ভোগেন। পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছিলেন, এখনও আছেন, এতে দলের গায়ে আঁচ পড়েছে? পড়েনি। এত রকম নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, মাঝখানে আরেক মন্ত্রী গেলেন, কিছু হয়েছে? ঘুরে চলে এলেন, জামিন পেয়ে বেরিয়ে এলেন, অনুব্রত মণ্ডল ঢুকলেন, বেরিয়ে এলেন, এত কিছু হলো, কোনো কিছু হয়েছে? কোনো দুর্নীতি তৃণমূলের ভোট বাক্সে আঁচড়টা কাটতে পারেনি। খেয়াল করে দেখুন, চিটফান্ড কেলেঙ্কারির পর 16 বিধানসভা হয়েছে, নিয়োগ দুর্নীতির পর 24 লোকসভা হয়েছে, রাস্তাঘাটে ছিচি হয়েছে, মুন্ডুপাত হয়েছে, ভোটে কিচ্ছু চেঞ্জ নেই। তাই বোধহয় চন্দ্রনাথে হিসেবটা কষে চুপচাপ বসে রয়েছে শাসক দল। এই হিসেবটা বোধহয় হিসেব না রাখার হিসেব। রাজ্যের এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বলতে পারবো না। চাঁদুদা এবার খেল দেখবেন, খেলা তো এখনো দেখেননি। তার বিরুদ্ধে শুধু নয়, এরকম প্রচুর এমএলএ এমপি তৃণমূল কংগ্রেসের যারা চাকরি দিয়েছে, এই অভিযোগ আছে টাকা নিয়ে চাকরি দিয়েছে। পাপের রোজগার অত সহজে হজম করা যায় না, যেটা খেয়েছেন সেটা বমি করতে হবে, সময় আসছে। দেখুন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কপালে কি নাচছে আমরা জানি না। পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকের জের টেনে অনুমান করার রাস্তাতেও হাঁটব না। যতই দুজনের ক্ষেত্রে আপাতত এক যাত্রা বা ওই একই ধরনের যাত্রায় পৃথক ফল হোক, কারণ তদন্ত নিয়ে ভবিষ্যৎবাণী করাটা অনুচিত। এটা অভিযোগ, অভিযোগের যা ফল হবে আমরা সেটা আপনাদের জানাবো। কিন্তু রাজনৈতিক গতিবিধি নিয়ে ভবিষ্যৎবাণী করা যেতেই পারে, এটা তো করি আমরা, তাই না? জনমত সমীক্ষা, বুথ ফেরত সমীক্ষা, এসব তো হয়েই থাকে। এই যে গতবার ভোটের আগে, লোকসভা ভোটের আগে এত প্রবলভাবে আপনারা আমাদের বিশ্বাস করলেন, ভরসা করলেন, কারণ আমাদের ওই ওপিনিয়ন পোল মিলে গেছিল। ভোট আসতে এখন অনেক দেরি আছে, ভবিষ্যৎবাণী করতে পারবো না, তবে ভোট হয়ে ভোটটা হবে কি না তা নিয়েও কিন্তু একটা বড়সড় সংশয় দেখা দিয়েছে। সেই আশঙ্কা করাটা এখন অন্তত খুব বাড়াবাড়ি হবে না। ভোটের কি হবে, ভোটের ভবিষ্যৎ, এটা এখন এই মুহূর্তে বেশ জটিল লাগছে, জানেন তো। 2013 পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে মনে আছে আপনাদের? রাজ্য নির্বাচন কমিশনের সাথে রাজ্য সরকারের বেশ এক প্রস্থ মতানৈক্য হয়ে গেছিল, ঝামেলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছিল। আর তারপর রাজ্য সরকারের সঙ্গে মতপার্থক্য একটা চরম জায়গায় গিয়ে শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে একটা জায়গায় পৌঁছেছিল। আবার কি রাজ্য সরকারের সাথে কমিশনের এই মতপার্থক্য শেষ পর্যন্ত আইন আদালতে গিয়েই মিটবে? কারণ যেটা জানা যাচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং। আমরা জানতে পেরেছি যে রাজ্য সরকার মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের, তাকে একটা চিঠি দিয়েছেন। কখন চিঠি দিয়েছেন? যখন তারা জানতে পেরেছেন যে ওই মুখ্য নির্বাচন আধিকারিক রাজ্যের, তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে রাজ্য অতি নিবিড় সমীক্ষার জন্য, ভোটার তালিকায় অতি নিবিড় সমীক্ষার জন্য তৈরি। পরিষ্কার করে বুঝুন, প্রথম বার্তাটা রাজ্য নির্বাচন আধিকারিক তার কাছ থেকে গেছে কেন্দ্রের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে।
যে রাজ্য প্রস্তুত সার করার জন্য, অতি নিবিড় সমীক্ষা করার জন্য। এবার এর পরিপ্রেক্ষিতে দুটো জিনিস হয়েছে। এক, রাজ্য সরকারের তরফে স্বরাষ্ট্র সচিব এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন যে আপনি কিসের ভিত্তিতে বললেন যে রাজ্য প্রস্তুত, সেটা আমাদের জানান। আর যেটা শোনা যাচ্ছে, রাজ্য নাকি ওই একদম কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিতে পারে যে আমরা এখনই প্রস্তুত নই, পর্যাপ্ত সময় প্রয়োজন। দেখুন, এই গোটা বিষয়টা দেখে একটা জিনিস চটজলদি মনের মধ্যে আসবে, রাজ্য কোনোভাবেই রাজি নয় এক্ষুনি এখানে সার হোক। এক্ষুনি মানে আপাতত রাজি নয়, ভোটের আগে, এটাই তো ধরতে হবে। রাজ্যের সঙ্গে কোনো রকম কথাবার্তা না বলেই এই রাজ্য যে তৈরি এটা জানানো হয়েছে বলে নাকি জানানো হয়েছে। এবার দেখুন, এইখানেই প্রশ্নটা তৈরি হয়ে গেছে, রাজ্য কি স্যার রুখতে পারে না পারে না, কিন্তু কমিশন সে তো ছড়ি ঘুরিয়ে কাজ করতে পারবে না। কমিশনকে লোকবল দিয়ে সহযোগিতা করবে তো রাজ্য সরকারই। এবার সেক্ষেত্রে রাজ্য বলতে পারে তারা তো তৈরিই নয়। এবার কেন তৈরি নয়, দুটো জিনিস আছে। একটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কাজটা 2 মাসে করার কথা, 2 বছরে করার কথা, মানে একটা বিরাট কাজ 2 বছর লাগে, সেটা 2 মাসের মধ্যে কি করে হবে। আর একটা জিনিস হতে পারে, রাজ্য সরকারি যে পাড়ায় পাড়ায়, শুনছেন তো, পাড়ায় সমাধান কর্মসূচি, যাতে সরকারি আধিকারিকরা নিযুক্ত, তাই জন্যে কর্মীর অভাবের একটা যুক্তি দিতেই পারেন। রাজ্য সরকার এখনও মানে তারা করতে দেবেন না, কে এই জন্যে দেবেন না, এরকম কিছু পরিষ্কার করে তো কিছু বলেছেন বলে শুনিনি, কিন্তু ভাবনা চিন্তাটা রয়েছে। এর কারণ কি? কারণ জাতীয় নির্বাচন কমিশনের সাথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত চরমে চলে গেছে। এই ভোটের আগে অন্তত সরাসরি যদি এই প্রথম প্রতিপক্ষ হিসেবে কাউকে বেছে নিতে হয়, সেটা তৃণমূল এই নির্বাচন কমিশনকে বেছে নিয়েছে। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সম্প্রতি 2 ইআরওকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিবকে কড়া চিঠি দিয়েছিল, একদম টাইম পর্যন্ত বেঁধে দিয়েছে। এবার সেখানেই রাজ্য পাল্টা প্রশ্ন তুলেছে, আদর্শ আচরণবিধিতে এখন পর্যন্ত কার্যকরী হয়নি, কমিশন কি করে সাসপেনশনের সুপারিশ করে। এবার একটা যুক্তির লড়াই চলছে, এটা বুঝতে পারছি, কিন্তু যখন নির্বাচন কমিশন তারা একটা সময় বেঁধে দিচ্ছে এই রকম প্রশ্ন তোলার পরে, তখন ধরে নিতে হবে তারাও যেখান থেকে পরামর্শ নেওয়ার আইনগত সংস্থানটা দেখে নিয়ে এই বক্তব্য রেখেছে। আর এর মাঝখানে আরেক পক্ষ রয়েছে, মানে বিরোধীরা, তারা যুক্তি দিয়েছেন যে কমিশনের কাজে থাকা যে কোনো কর্মী গাফিলতি করলে কমিশন শাস্তির সুপারিশ করতেই পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো সরকারি কর্মীদের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন যে নাম যদি ঠিকঠাক বাদ না দেন কেউ পার পাবেন না। আগামী দিনে আমরা আরও হুঙ্কার আর আস্ফালন হয়তো শুনতে পেতাম বা পাবো, কিন্তু রাজ্য যদি সত্যি এখন এই চিঠিটা দিয়ে দেয়, মানে সার করতে পারা যাবে না, তাহলে কিন্তু গোটা ঘটনা প্রবাহ অন্য খাতে বইবে। একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে, সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002-এ হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। না, আপনি যদি লোক না দিতে পারেন, কেন্দ্র সরকার লোক পাঠাবে, তাদেরকে দিয়ে কাজ হবে, কিন্তু এসআইআর করতেই হবে। আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গড়মিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে, তাহলে তো সেই সরকার অবৈধ। এসআইআর বা স্যার, ইয়েস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার, এসআইআর বাংলায় হবে না। মমতা ব্যানার্জি, আপনার যে ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী, আপনার রোহিঙ্গারা এবং যারা মৃত ব্যক্তি, যাদেরকে দিয়ে, যাদের ভোটকে ইউটিলাইজ করে আপনি এই লাস্ট যে কটা ইলেকশন হয়েছে আপনি জিতেছেন, সেগুলোকে রুখতে, তাদের নাম যাতে কাটা না যায়, আপনি মরিয়া। নির্বাচন কমিশন কোনো কাজ করতে দেবেন না বলে আপনি জিহাদ ঘোষণা করলেন। সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2 দিনের মধ্যে, 2 দিনও হয়নি, 24 ঘন্টার মধ্যে পাল্টি খেয়ে
বলছেন না এখনো পরিকাঠামো হয়নি। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে। আপনি তো মাথা নিচু করবেন, রেডি হয়েই আছে, আপনার এটাই চরিত্র, চিৎকার করবেন, মাথা নিচু করবেন। দেখুন এই ধরনের মানে একটা বিরোধিতা, সেটা কিন্তু ভোটের ফলাফলে একটা বড় প্রভাব ফেলে। আমরা এটা অতীতে দেখেছি। 2021-এ তৃণমূলের স্লোগানই ছিল যে বাংলায় সিএএ হবে না। 2026-এ কি ওই সিএ এর জায়গাটাই স্যার নিয়ে নেবে? তাই তো মনে হচ্ছে। অভিষেকের বক্তব্য তো শুনলেন, নো স্যার। কিন্তু ঘটনা হচ্ছে সিএএ আর স্যার এটা তো এক নয়। স্যার তো জাতীয় নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। যদি রাজ্য স্যার করতে পারবো না বলে চিঠি দেয়, কমিশন কি করতে পারে? দেখুন, অগ্নিমিত্রা পাল যেরকম বললেন কেন্দ্রীয় সরকার তারা মানে ওই সরকারি কর্মচারীদের নিয়ে এসে হবে, সেটা তো তিনি তার মতো করে বলেছেন। প্রাক্তন আমলা জহর সরকার এক্ষেত্রে নির্বাচন কমিশন কি করতে পারে সেটা ওই প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টিএন সেশনের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। সেশন নাকি এই ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে একদম সাফ বলে দিতেন, যদি এইটাই হয় আমি ভোট করাতে পারবো না, এবার তোমরা যা পারো করো। তখন রাজনৈতিক দলগুলো তার শর্ত মেনে নিতে বাধ্য হতো। অন্তত এটা তো আমাদের সাংবিধানিক ইতিহাসে পরিষ্কার হয়ে দেখা গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগ বাড়িয়ে বলে দিতে যদি চায় যে আমরা স্যারের জন্য প্রস্তুত নেই, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলে দিলেন সেই অনুযায়ী ধরতে হবে, শাসক দল বলে দিচ্ছে যে আমরা স্যার করব না, কমিশন কি বলতে পারে? কমিশন কি বলতে পারে যে স্যার না হলে ভোট হবে না? সেক্ষেত্রে কিন্তু একটা সাংবিধানিক সমস্যা হতে পারে। কারণ সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদ 5 বছরের, বিধানসভার তাই, বিধায়কদেরও তাই। এভাবে আর মেয়াদ পূরণের আগে ভোট করিয়ে নেওয়া যায়, কিন্তু মেয়াদ ফুরোনোর পর ভোট না হলে সরকারের বৈধতা প্রশ্নের মুখে পড়বে না তো? এবার সরকার কি করে চলবে এটা নিয়ে তারা বড় জটিলতা তৈরি হবে। মানে একদম এক্সট্রিমটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এরকমই হবে এটা বলছি না, হতেও তো পারে, হতেই পারে রাজ্য আর কমিশনের মধ্যে একটা মীমাংসা হয়ে গেল। কিন্তু এই দ্বন্দ্বটা চলতে থাকলে শেষ পর্যন্ত যে একটা বড় সমস্যার জন্ম হতে পারে সেটা কিন্তু খুব পরিষ্কার। ফলে বিষয়টা হাসি ঠাট্টার পর্যায়ে আর নেই। সেশন সাহেব আগে খুব এটা ব্যবহার করতেন, কথায় কথায় বলতেন আমি নির্বাচন করার যোগ্য মনে করি না রাজ্যকে। অতএব তখন রাজনৈতিক দলেরা সব ব্যাকফুটে চলে যেত, নিয়ে বলতো হ্যাঁ আপনি কি বলছেন বলুন আমরা মেনে নিচ্ছি। এই একটা পেছনে ক্ষমতা রয়েছে। অতএব মানব না সরাসরি বলাটা বোধহয় উচিত না। ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই। মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দেবে, এটা তো বিজেপি দেখেছে। তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর। 2002-03 এই রাজ্যে হয়েছে, 26 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। তখন তো বিজেপি ছিল না, তখন তো বিজেপির ব্যাপার ছিল না, তাহলে 26 লক্ষ মানুষের বাদ গেল কেন? কাকে নিয়ে দেশটা চলবে আমি তো বুঝতে পারছি না। মানুষকে বাদ দিয়ে দেশ চলতে পারে? দেশ চলতে গেলে মানুষকে নিয়ে চলতে হবে। এবারও হবে, কেউ আটকাতে পারবে না। প্রতিবারই হয়, মানে কখনো আগে প্রথমে স্বাধীনতার পর প্রতি বছর হতো, 2-3 বছর পর পর। দেখুন, রাহুল গান্ধী কাল প্রেস কনফারেন্স করে দাবি করেছেন যে কর্ণাটকের মহাদেবপুরায় নাকি 1 লক্ষ ভুয়ো ভোটার ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছে। মহারাষ্ট্রে ভোটার তালিকা কারচুপি হয়েছে এবং সেটা নিয়ে নির্বাচন কমিশন তো তাকে হলফনামা পর্যন্ত জমা করতে বলেছে। এবার এটা ওদের নিজেদের মধ্যে ঝামেলা, ওরা বুঝে নেবেন। কিন্তু কাল রাত্রে ইন্ডিয়া উইকের নৈশভোজেও তো রাহুল গান্ধী ভোটার তালিকায় কারচুপির তথ্য প্রমাণ পেশ করেছেন। এটার মানেটা কি? মানেটা তো খুব পরিষ্কার। তার মানে ভুয়ো ভোটারদের সরাতে হবে, এটাই তো বক্তব্য। বক্তব্য ছাড়াও তো আরও অন্য জিনিস আছে। রাহুলের নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছিলেন। সেই অভিষেকই বাংলায় ফিরে বলছেন যে বাংলায় স্যার হবে না, তাহলে ভুয়ো ভোটার সরানোটা হবে কি করে? আবার যে রাহুল গান্ধী কর্ণাটকে লক্ষাধিক ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছেন, তিনি বিহারে 65 লাখ নাম বাদ দেওয়ার বিরোধিতা করছেন। এবার বাংলার বিজেপি নেতারা এই বৈপরীত্যটা রাজ্যবাসীকে বোঝাতে পারবেন কি পারবেন না সেটা তাদের ব্যাপার, কিন্তু তৃণমূল যে এসআইআরের বিরুদ্ধে সর্বাত্মক প্রচার করবে সেটা তো পরিষ্কার।
মজাটা হচ্ছে এইখানে যেভাবে এই নৈশভোজটা হলো, যেভাবে সেই নৈশভোজে বিশেষ ঘনিষ্ঠভাবে রাহুল এবং অভিষেককে আলোচনা করতে দেখা গেল, যেভাবে তাতে সোনিয়া গান্ধী তিনি যোগ দিলেন, এবং সত্যি কথা বলতে কি সব শেষে, একদম শেষে যারা বেরিয়েছেন তার মধ্যেও একজন হচ্ছেন অভিষেক, এবং তিনি যখন বেরোলেন ভেতরে কিন্তু তখন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী ছাড়া আর কেউ ছিলেন না। অর্থাৎ একটা তুমুল, মানে কি বলবো, তুল্যমূল্য আলোচনা হয়েছে, গভীর আলোচনা। এবার রাহুল গান্ধীর নৈশভোজে অভিষেক তো এমনি এমনি যাননি, রাহুলের বিশেষ ডাকে সব কাজ ফেলে গেছেন। এবার তিনিও নিজের ইচ্ছে হয়তো যাননি, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। রাহুল নিজের ইচ্ছে ডাকেননি, সোনিয়া গান্ধী ডাকিয়েছেন। একটা নৈশভোজে একটা টেবিলে মেহবুবা মুফতি, তেজস্বী যাদব, আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউত, কানিমোঝি, সুপ্রিয়া সুলেদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ডেরেক ওব্রায়েন বসেছিলেন। এবার এই ডিনার টেবিলে প্রথম থেকে 8টা চেয়ার রাখা ছিল, কিন্তু হঠাৎ একটা চেয়ার এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তেজস্বীর পাশে বসেন রাহুল গান্ধী। কথা প্রসঙ্গে তখনই ওই এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভেল এজেন্টদের উদাহরণ দিয়ে দলগতভাবে ওই ভোট মেশিনারির পক্ষে জোরদার সওয়াল করেন অভিষেক। প্রায় 50 মিনিটের ওই ডিনারে দীর্ঘক্ষণ বাংলা আর বিহারের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় রাহুল, অভিষেক, তেজস্বী এদের মধ্যে। এবার নৈশভোজের পর অন্য আমন্ত্রিতরা বেরিয়ে গেলে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন 14 জন নেতা। রাহুল, সোনিয়া, অখিলেশ, তেজস্বী, অভিষেক, ডেরেক, কানিমোঝি, এম.এ. বেবি, 14 জন। তেজস্বী তিনি কিন্তু প্রথম ওই বিহার নিয়ে সুর চড়িয়েছিলেন, তারপর অনেক সময় ভোট বয়কটের কথা বলেছিলেন, তারপর অবশ্য চুপ করে গেছিলেন। 65 লাখের পর কিন্তু তার মুখে কোনো কথা শোনা যায়নি। অভিষেকই তেজস্বী এবং রাহুলকে বুঝিয়েছেন সারে বিএলওর ভূমিকাটা কী। এবার স্যারকে বিহার ভোটের পরেও ডিসেম্বর পর্যন্ত টেনে নিয়ে যেতে যে ইন্ডিয়া জোটের ঝাঁপানো দরকার, এটা এদের বুঝিয়েছেন অভিষেক। পাটনায় স্যার বিরোধী র্যালিতে অভিষেক আর মমতাকে ডেকেছেন তেজস্বী, রাহুল। এবার এই এতগুলো কথা বললাম, কথাগুলোর বেস হচ্ছে বা কেন্দ্রে কি স্যার বিরোধিতা, কিন্তু তার থেকে আপনি কি ধারণা করতে পারেন? এত ঘনিষ্ঠতা, এত আলোচনা, একমত হওয়া, তাহলে কি কংগ্রেস আর তৃণমূলের 2026 রাজ্যে জোট হচ্ছে? এবার দেখুন, এটা যদি হয় তাহলে কিন্তু কংগ্রেসের সুবিধে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পুরুলিয়া এরকম জায়গায় কয়েকটা আসনে অন্তত কংগ্রেসের জয়ের সম্ভাবনা তৈরি হবে। এখন যেটা শূন্য, সেটা শূন্য থাকবে না। কার আর ভাল লাগে শূন্য হয়ে বসে থাকতে? বা তৃণমূলকে আর কংগ্রেসকে আসন ছাড়বে একটাই কারণ, বিজেপিকে 40-এর নিচে নামানোর জন্য। যেসব আসনে 40টা বললাম কারণ অভিষেক 40 কিন্তু বলেছেন 40-এর নিচে, তার তিনি যেহেতু ছিলেন তার কথাকেই ধরতে হবে। এবার দেখুন, যে সমস্ত আসনে মুসলিম ভোট ভাগ হয়ে বিজেপির ওই জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেই এই জোটটা কাজে আসবে। তার মানে জেতা রাজ্যেও সিংহাসন নিষ্কণ্টক করতে জোট করতে হয়। তার স্থানীয় একটা গুরুত্ব রয়েছে, সর্বভারতীয় স্তরে আরেকটা গুরুত্ব রয়েছে। কারণ বিজেপি যত দুর্বল হবে, এখানে তৃণমূল তত শক্তিশালী হবে। আর যতগুলো রাজ্যে বিজেপিকে ক্ষমতার থেকে দূরে রাখা যাবে, ততই কংগ্রেসের প্রত্যাবর্তনের সুবিধা হবে, সম্ভাবনা দেখা যাবে। সুতরাং এই রাজনৈতিক অঙ্কে যদি অভিষেক, রাহুল হাতে হাত ধরে নেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই। এবার রইল বাকি এখানে যে এক্সিস্টিং জোটটা রয়েছে, মানে প্রায় জোট আর কি, একটা সমঝোতা কংগ্রেস আর বামেদের, তার কি হবে? ওই নৈশভোজে প্রিয়াঙ্কা গান্ধী ওয়াড্রাও কিন্তু আলাদাভাবে কথা বলেছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক এম.এ. বেবির সঙ্গে। এবার প্রিয়াঙ্কা ওয়েনারের সাংসদ, কেরালায় বাম জোট ক্ষমতায় রয়েছে, কংগ্রেসপন্থী জোটের সঙ্গে তাদের সরাসরি সংঘাত। কিন্তু ওই রাজ্যে বিজেপির জুজুটা তো দেখানোর চেষ্টা করে যাচ্ছে সবাই। কংগ্রেস নিশ্চয়ই সেটা দেখিয়েছে বামেদের, যে বিজেপি কিন্তু মাথা তোলার চেষ্টা করছে।
এবার বিজেপিকে যদি কেরালায় শূন্যেই আটকে রাখতে হয় তাহলে আমাদের হয়তো একটা কোনো বোঝাপড়ার দরকার আছে। এটা কি তারা আলোচনা করেছেন? মানে কিছু কিছু আসনে কি বাম আর কংগ্রেসের একটা ফ্রেন্ডলি ফাইট, বন্ধুত্বপূর্ণ সংঘাত হবে? অথবা দেখুন, ওই বৃহত্তর স্বার্থকে মাথায় রেখে কোন ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করা হবে এটাও কেউ কিন্তু নিশ্চিত করে বলতে পারবেন না। আর এটা মাথায় রাখবেন, কোনো কিছুই কিন্তু আলটিমেট নয়, সব বদলে যেতে পারে। এবার এত হিসেব নিকেশ কাকে সামনে রেখে হচ্ছে? স্যার, নির্বাচন কমিশনের ওই অতি নিবিড় সমীক্ষা, এটাই আঠার মতো জুড়ে দিয়েছে বিরোধী ঐক্যকে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।